ইরানকে ভাগ করে তেল দখল ও সম্পূর্ণ ধসিয়ে দিয়েও শাসন পরিবর্তন করা সম্ভব কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। যারা ভাবছে ইরানকে ধসিয়ে দেয়া সম্ভব, তারা মহা ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছে। ইরান এমন এক দেশ যে কিনা ওই আমেরিকা ইসরায়েলের মতো সবচেয়ে শক্তিশালী দেশ দুটির বিরুদ্ধে লড়ছে, আত্মসমর্পণ করেনি। এ এক মহাবিস্ময় যা কখনোই দেখা যায়নি। ইরানের চারপাশে থাকা ওই দুই রাষ্ট্রের মিত্ররা, যারা কিনা আবার মুসলিম রাষ্ট্র, তারা কিভাবে ইরানের এমন সাহস দেখেও শুধু ক্ষমতায় বসে থাকার নিশ্চয়তা পাবার জন্য ওই দুই রাষ্ট্রের পক্ষে ঘাঁটি বানিয়ে ইরানে হামলা চালানোর সুযোগ করে দিয়ে চুপ করে থাকছে এখনও? এই গাদ্দার রাষ্ট্রগুলো যদি এক থাকতো, এটা ভুলে যে ক্ষমতায় টিকে থাকার জন্য ট্রাম্প আর নেতানিয়াহুকে দরকার এবং ইরান একটি শিয়া রাষ্ট্র, তারা ধ্বংস হবার হোক, তাহলে ওই দুই রাষ্ট্র যে কোনো মুহূর্তে চিরতরে নিঃশেষ হতে বাধ্য হতো। যাই হোক, ইরান আর কারো পরোয়া করছে না বলে তারা হামলা অব্যাহত রেখেছে, রাখবেও। ইরানের শাসন ব্যবস্থার সিস্টেম এমন এক অবস্থায় পৌঁছেছে যে কোনো নেতাকে বা সামরিক কর্মকর্তাকে হত্যা করে দমিয়ে রাখা যাবে না দেশটিকে, বা ইরানের শাসনকে পরিবর্তন করা যাবে না। পশ্চিমারা সহ ওই দুই রাষ্ট্র চাচ্ছে ইরানের অভ্যন্তরে হামলা করে ছিন্ন ভিন্ন অবস্থায় উপনীত করা, যাতে করে ভূখণ্ড বিচ্ছিন্ন হয়ে যায় ইরানের নিয়ন্ত্রণ থেকে, এবং এই বিচ্ছিন্ন অবস্থায় তেলের ব্যবস্থাপনা তারা করায়ত্তে নেবে এবং ইরানের এই সম্পত্তিকে তারা তাদের স্বার্থে ব্যবহার করবে। কিন্তু এগুলো দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ভাগ করার চেষ্টা করছে। এর পেছনে তাদের উদ্দেশ্য তেল সম্পদ দখল করা। সোমবার এক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ইরান অন্য দেশগুলোর সঙ্গে ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু কারো ভূখণ্ড ব্যবহার করে যদি হামলা চালানো হয়, তাহলে ইরানের আত্মরক্ষার অধিকার আছে। এই প্রতিরক্ষা কার্যক্রমকে শত্রুতা হিসেবে ধরা যাবে না। গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র আঘাত হানার অভিযোগ প্রসঙ্গে বাঘাই বলেন, ইরানের ভূখণ্ড থেকে কোনো আক্রমণ চালানো হয়নি। ইরানের সঙ্গে অন্যদের সম্পর্কে ফাটল তৈরির জন্য এটি শত্রুপক্ষের সাজানো নাটক হতে পারে। সম্ভাব্য সমঝোতা বা যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতা প্রচেষ্টার বিষয়ে জানতে চাইলে বাঘাই বলেন, এই মুহূর্তে তা প্রাসঙ্গিক নয়। এখন মাতৃভূমি রক্ষার বাইরে কোনো বিষয়ে আলোচনা প্রাসঙ্গিক নয়। ইসমাইল বাঘাই বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি, ইচ্ছা করে ডেকেও আনেনি। চাপিয়ে দেয়া হলেও যুদ্ধটি এখন অপরিহার্য। ইরানের ওপর যুক্তরাষ্ট্র বড় ধরনের আক্রমণ করলেও দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ও ইসলামী শাসন ব্যবস্থাকে উৎখাত করা হয়তো সম্ভব হবে না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের অর্থাৎ NIC এর একটি গোপন প্রতিবেদনে সতর্ক করে এ কথা বলা হয়েছিল। যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি সতর্ক বার্তা, বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন ইরানে একটি দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানোর ধোঁয়া তুলছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুদ্ধ সবে শুরু হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে অবগত এমন 3টি সূত্র ওয়াশিংটন পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্বকে পুরোপুরি সরিয়ে দিয়ে দেশটিতে নিজের পছন্দ মতো শাসক বসানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। ট্রাম্প তার এ পরিকল্পনায় সফল হতে পারবেন কিনা এই গোয়েন্দা প্রতিবেদন তা নিয়ে সংশয় তৈরি করেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর প্রায় এক সপ্তাহ আগে এ প্রতিবেদন চূড়ান্ত করা হয়। প্রতিবেদনটি সম্পর্কে জানা আছে এমন কয়েকজন বলেন, ক্ষমতার সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে ওই প্রতিবেদনে কিছু ধারণা দেয়া হয়েছে। ইরানের নেতাদের বিরুদ্ধে সীমিত আকারের অভিযান অথবা দেশটির নেতৃত্ব ও সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর বিস্তৃত হামলা, উভয় ক্ষেত্রেই একই পরিণতির কথা বলা হয়েছে। সেটা হলো, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে ইরানের ধর্মীয় ও সামরিক প্রতিষ্ঠানগুলো সক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখতে আগে থেকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করবে। ইরানের বিভক্ত বিরোধী দলগুলোর পক্ষে
দেশের ক্ষমতা গ্রহণ করতে পারার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল বা এনআইসি অভিজ্ঞ বিশ্লেষকদের নিয়ে গঠিত। ওয়াশিংটনের 18টি গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া সব তথ্য বিশ্লেষণ করে তারা গোপন প্রতিবেদন তৈরি করে থাকে। ইরানের সামরিক অভিযান শুরু করার অনুমতি দেওয়ার আগে এনআইসির এই প্রতিবেদন সম্পর্কে ট্রাম্পকে অবহিত করা হয়েছিল কিনা হোয়াইট হাউস সে বিষয়ে কিছু বলেনি। ইরানের ওপর সামরিক অভিযান শুরুর পরেই সংঘাত পূর্ব দিকে ছড়িয়ে পড়ে, আর পশ্চিম দিকে ক্ষেপণাস্ত্র যুদ্ধ নেটো সদস্য দেশ তুরস্কের কাছাকাছি পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যেই ইরান তাদের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছে। স্থানীয় সময় সোমবার ভোরে রাষ্ট্রীয় গণমাধ্যম সেখানে প্রকাশিত এ সংক্রান্ত এক বিবৃতিতে আলী খামেনির ছেলে মোজতবা খামেনির নাম উল্লেখ করা হয়েছে। আলী খামেনির ঘনিষ্ঠ বৃত্তের বাইরে মোজতবার ব্যক্তিত্ব বা রাজনৈতিক অবস্থান সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। ইরানের ভেতরেও তার ব্যক্তিত্ব নিয়ে রহস্য আছে। বাবার শাসনামলে তিনি খুব কমই প্রকাশ্যে কথা বলেছেন বা জনসমক্ষে এসেছেন। তবে দীর্ঘদিন ক্ষমতার আড়ালে থাকলেও সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে তার প্রভাব ছিল। বিপ্লবী গার্ড কর্পসের অর্থাৎ আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাকে এই বাহিনীর পছন্দের প্রার্থী হিসেবে ধরা হতো। সোমবার নাম ঘোষণার পরপরই মোজতবাকে পূর্ণ ধর্মীয় মর্যাদা আয়াতুল্লাহ উপাধি দেয়া হয়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইরান ও শিয়া ইসলাম বিষয়ক বিশেষজ্ঞ ভালি নাসর বলেন, মোজতবা খামেনিকে নির্বাচন করা অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে, তবে এটি একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। এটি আলী খামেনির নীতির ধারাবাহিকতাকে বজায় রাখা, পাশাপাশি অন্য প্রার্থীদের তুলনায় তিনি দ্রুত ক্ষমতা সুসংহত এবং রাষ্ট্রীয় ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন এমন বিশ্বাস রয়েছে। ভালি নাসর আরও বলেন, অনেকদিন ধরেই মোজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল, তবে গত 2 বছর ধরে তিনি আলোচনার বাইরে ছিলেন। নতুন নেতা বাছাই প্রক্রিয়া সম্পর্কে অবগত 3 জন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। প্রয়াত আলী খামেনি ঘনিষ্ঠ উপদেষ্টাদের ইঙ্গিত দিয়েছিলেন তিনি চান না তার ছেলেকে উত্তরসূরি করা হোক, কারণ তিনি এই পদটিকে বংশগত করতে চাননি। মোজতবা খামেনিকে নির্বাচন করেছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ। এই পরিষদে 88 জন জ্যেষ্ঠ শিয়া আলেম আছেন। গেল মঙ্গলবার এই পরিষদ যখন তাদের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছিল, তখন ইসরায়েল শিয়াদের অন্যতম প্রধান কেন্দ্র কোম শহরের একটি ভবনে হামলা চালায়। ঐতিহ্যগতভাবে নতুন নেতা নির্বাচনের ভোট দিতে পরিষদের সদস্যরা সেখানেই একত্রিত হন। তবে ফার্স্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী ভবনটি তখন খালি ছিল এবং নিরাপত্তার কারণে আলেমরা ভার্চুয়ালি বৈঠক করেছিলেন। আলোচনার সময় পরিষদের অধিকাংশ জ্যেষ্ঠ আলেম মোজতবা খামেনিকে নিয়োগ দেওয়ার পক্ষে মত দেন। তাদের যুক্তি ছিল, এই সংকটময় সময়ে ইরানকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা তার আছে। কিছু আলেম আবার বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলেকে নেতা হিসেবে বেছে নেওয়াটা উত্তরাধিকারের প্রতি সম্মান প্রদর্শনেরও একটি উপায়। তেহরান ভিত্তিক বিশ্লেষক মেহেদি রাহমতি এক সাক্ষাৎকারে বলেছেন, এই মুহূর্তে মোজতবাই সবচেয়ে বিচক্ষণ পছন্দ, কারণ নিরাপত্তা ও সামরিক কাঠামো পরিচালনা ও সমন্বয়ের বিষয়ে তার ভালো অভিজ্ঞতা আছে। এই দায়িত্ব তিনি আগেও সামলাতেন। গেল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর আলী খামেনি ছাড়াও মোজতবার মা মানসুরে, স্ত্রী জাহরা আদেল ও এক ছেলেও নিহত হয়েছেন। এরপর থেকে সর্বোচ্চ নেতা পদের জন্য ইরানের আইনজ্ঞ আলীরেজা আরাফি, সাবেক সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনির নাম শোনা যাচ্ছিল। আরাফি ও খোমেনিকে তুলনামূলকভাবে মধ্যপন্থী হিসেবে দেখা হয়। বিশেষ করে খোমেনি ইরানের উপেক্ষিত সংস্কারপন্থী রাজনৈতিক ধারার ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তবে কিছু বিশ্লেষকের ধারণা, আলী খামেনির ধারা থেকে ভিন্ন পথে হেঁটে মোজতবা খামেনি হয়তো সংস্কারের দিকেও ঝুঁকতে পারেন। তিনি তুলনামূলক তরুণ ও বাস্তববাদী প্রজন্মের একজন আলেম। একই সঙ্গে পারিবারিক পরিচয়ের কারণে কট্টরপন্থী ও রক্ষণশীল গোষ্ঠীর কাছে থেকেও তাকে তুলনামূলক কম প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গেল রোববার মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলায় 5টি মূলনীতি ঘোষণা করেছেন। এই যুদ্ধকে তিনি একটি অনভিপ্রেত সংঘাত হিসেবে বর্ণনা করেন। বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসের অর্থাৎ এনপিসি এর এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বেইজিং অবিলম্বে যুদ্ধবিরতি এবং সংঘাত নিরসনের পক্ষে, তবে মার্কিন চাপের মুখে তারা তেহরানকেও একা ছেড়ে দিচ্ছে না। ওয়াং ই জানান, গাজার মানবিক সংকট মোকাবেলায় চীন একটি দায়িত্বশীল পরাশক্তি হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত।
বেইজিং ইসরায়েল ফিলিস্তিন সংকটে জাতিসংঘ সমর্থিত দ্বিরাষ্ট্র সমাধান নীতি সমর্থন করে। ইরান চীনের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ হলেও বেইজিং বর্তমানে একটি অর্থনৈতিক ও কূটনৈতিক ভারসাম্য রক্ষা করছে। হরমুজ প্রণালীতে অবরোধ চীনের ওপরও প্রভাব ফেলছে। তবে বিশেষ দূত পাঠানোর মাধ্যমে চীন ইরানকে এই বার্তাও দিচ্ছে যে মার্কিন চাপের মুখে তারা তেহরানকে একা ছেড়ে দিচ্ছে না। ওয়াং ই প্রস্তাবিত 5টি মৌলিক নীতি হল: 1. জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা। 2. সামরিক শক্তির অপব্যবহার না করা। 3. অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 4. রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি এবং 5. পরাশক্তিগুলোর গঠনমূলক ভূমিকা। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।